আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। জাতীয় নাগরিক পার্টির এনসিপি এর মুখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ বলেছেন, ভারতে বসে রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে। জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, অন্যথায় আওয়ামী লীগ এর সুযোগ নেবে। ২৪-এর গণ-অভ্যুত্থানকে ব্যর্থ করতে সব ধরনের আয়োজন সম্পন্ন হয়েছে জানিয়ে জাতীয় নাগরিক পার্টির এনসিপি এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, সমীকরণ এখনও শেষ হয়নি। যারা এখনই সমীকরণ মিলিয়ে ফেলছে তারা ভুল পথে হাঁটছে। আদালতে কাঁদদিন ছাগলকাণ্ডের সেই মতিউর, যা বললেন বিচারক। আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় ভাটারা থানায় দায়ের করা মামলায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। আগামীকাল বুধবার নিজের জানাজার ঘোষণা দিয়েছেন দেশে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। মঙ্গলবার ১২ আগস্ট নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টির এনসিপি এর মুখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ বলেছেন, ভারতে বসে রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে। জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, অন্যথায় আওয়ামী লীগ এর সুযোগ নেবে। মঙ্গলবার ১২ আগস্ট বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় যুবশক্তি আয়োজিত জাতীয় যুব সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। হাসনাত আবদুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকার গত এক বছরে কি করেছে তা সবার সামনে প্রকাশ করতে হবে। পাশাপাশি বিশেষ করে মিডিয়া, প্রশাসন ও সামরিক বাহিনী নিয়ে সরকারের পরিকল্পনাও স্পষ্ট করতে হবে। তিনি আরও বলেন, বর্তমানে মিডিয়ায় আগের মতোই রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর হস্তক্ষেপ চলছে এবং মিডিয়া ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে যাচ্ছে। এই সময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি। এনসিপির এই নেতা আরও উল্লেখ করেন, এক বছরে প্রশাসনের চরিত্রে কোনো পরিবর্তন আসেনি। ৫ই আগস্টের পর বঞ্চিত নামে একটি গোষ্ঠী প্রশাসনকে কবজা করেছে। তিনি দাবি করেন, ৫ই আগস্ট না হলে এই প্রশাসনের অনেকেই শেখ হাসিনার পক্ষে কলাম লিখতেন। তিনি ভোটের আগে প্রশাসনের সংস্কারেরও দাবি জানান। ডিজিএফআই প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, এই সংস্থার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো সাধারণত অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মাথা ঘামায় না, কিন্তু ডিজিএফআই রাজনৈতিক দলগুলোকে মুখোমুখি দাঁড় করাতে ব্যস্ত থাকে। তাদের কাছে বিদেশে বাংলাদেশ নিয়ে কী ষড়যন্ত্র হচ্ছে সেই বিষয়ে কোনো তথ্য নেই। এই সময় তিনি প্রতিষ্ঠানটির সংস্কার বা নিষিদ্ধ করার দাবিও জানান। তিনি আরও বলেন, আজ সার্জিসের বিরুদ্ধে মামলা দেওয়া জাতির জন্য একটি বার্তা। তার অভিযোগ, তারেক রহমানের নেতারা তাদের বান্দির বাচ্চা বলে গালি দিচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তিনি ধরে নেবেন যে বিষয়টি শীর্ষ পর্যায় থেকেই পরিচালিত হচ্ছে। ২৪-এর গণ-অভ্যুত্থানকে ব্যর্থ করতে সব ধরনের আয়োজন সম্পন্ন হয়েছে জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, সমীকরণ এখনও শেষ হয়নি। যারা এখনই সমীকরণ মিলিয়ে ফেলছে তারা ভুল পথে হাঁটছে। মঙ্গলবার ১২ আগস্ট বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় যুবশক্তি আয়োজিত জাতীয় যুব সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। অভ্যুত্থানের শক্তি এখনও রাজপথে আছে এমন হুঁশিয়ারি দিয়ে নাহিদ বলেন, গণ-অভ্যুত্থানের ১ বছর পার হয়েছে। অনেক হিসাব নিকাশ করেছি, আকাঙ্ক্ষা পূরণ হয়নি। গত ১ বছরে জাতীয় নাগরিক পার্টি ছাড় দিয়েছে। জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি। জুলাই সনদে ১% ছাড় দেওয়া হবে না। নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে না পারলে আরেকটি একেরা আসবে এমন মন্তব্য করে তিনি বলেন, নির্বাচন চাই, তবে পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে। জুলাই সনদে ১ বিন্দুও ছাড় দেওয়া হবে না। প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যেতে পারবে না। এনসিপির আহ্বায়ক বলেন, সংশোধন ও সংস্কার নিজেদের ঘর থেকে শুরু করতে হবে। চাঁদাবাজি কোনো রাজনৈতিক দলের ইমেজের জন্য ভালো নয়।
যারা সুবিধা নেবার জন্য দলে এসেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, জাতীয় যুবশক্তির সদস্য সচিব জাহিদুল ইসলাম বক্তব্য রাখেন। আদালত সূত্রে জানা গেছে, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মামলায় মতিউর রহমানকে এদিন আদালতে হাজির করা হয়। তার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জামিন আবেদন করেন। শুনানিতে মতিউর নিজেও বক্তব্য দেওয়ার অনুমতি চান। আদালত অনুমতি দিলে তিনি বলেন, আমার পরিবার ধ্বংস হয়ে গেছে, আমি ও আমার স্ত্রী দুজনই কারাগারে। মা প্যারালাইসিসে ভুগছেন, তাকে দেখার কেউ নেই। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। মতিউর আদালতে আরও বলেন, জামিন পেলে নথিপত্র উপস্থাপন করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারব। পরে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। গত বছরের ২ জুলাই দুদক মতিউর ও তার পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী চেয়ে নোটিশ পাঠায়। পরে ২৯ আগস্ট তিনি, স্ত্রী, সন্তানসহ ৫ জনের সম্পদ বিবরণী জমা দেন। চলতি বছরের ৬ জানুয়ারি মামলার পর ১৪ জানুয়ারি তাকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, কোরবানির ঈদে ১৩ লাখ টাকা দিয়ে ছাগল কিনে আলোচনায় আসেন মতিউরের ছেলে মুশফিকুর রহমান ইফাত, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাগলকাণ্ড নামে ব্যাপক আলোচনার জন্ম দেয়। আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় ভাটারা থানায় দায়ের করা মামলায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার ১২ই আগস্ট ৫ দিনের রিমান্ড শেষে সুমাইয়া জাফরিনকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান বিভাগের পরিদর্শক মোহাম্মদ জেহাদ হোসেন। এই সময় সুমাইয়া জাফরিন স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হলে তা রেকর্ড করার আবেদন করেন তিনি। আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। আদালতে ভাটারা থানার প্রসিকিউশন বিভাগের এসআই জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ৭ আগস্ট সুমাইয়া জাফরিনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আদালত সূত্রে জানা যায়, গত ৮ জুলাই বসুন্ধরা সংলগ্ন কেবি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ একটি গোপন বৈঠকের আয়োজন করে। সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা মিলে ৩০০ থেকে ৪০০ জন অংশ নেয়। তারা সেখানে সরকার বিরোধী স্লোগান দেয়। বৈঠকে পরিকল্পনা করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশ থেকে লোকজন এসে ঢাকায় সমবেত হবে। তারা ঢাকার শাহবাগ মোড় দখল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করতে উদ্যোগ নেবে। এই ঘটনায় ১৩ই জুলাই ভাটারা থানার এসআই জ্যোতির্ময় মণ্ডল সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন। আগামীকাল বুধবার নিজের জানাজার ঘোষণা দিয়েছেন দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। মঙ্গলবার ১২ অগাস্ট নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন। কয়েক মাস ধরে তার স্ত্রী রিয়ামণিকে ঘিরে বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনায় ছিলেন তিনি। এরই মাঝে হিরো আলম নতুন অভিযোগ করে জানান, তার স্ত্রী রিয়ামণি কক্সবাজারে রাত কাটাচ্ছেন প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে। প্রথম পোস্টে হিরো আলম জানান, আজকে সত্যি সত্যি মারা যাব। রিয়ামণির ভালোবাসা মিথ্যে ছিল, মেনে নিতে পারলাম না। রিয়ামণিকে কত ভালোবাসি আজকে নিজেকে শেষ করে বুঝিয়ে দেব। আমি রিয়েল ছিলাম। কাল বিকেল ৫টায় জানাজা আমার নিজ বাসায়। আরেক পোস্টে তিনি বলেন, আমার ৩ বাচ্চা এতিম হলে রিয়ামণি দায়ী। সে আমার জীবনটা শেষ করে দিয়েছে। পদে পদে মানসিক যন্ত্রণা দিয়ে আজ আমার জীবনটা শেষ করে দিল।